আসসালামু আলাইকুম। হাই স্টুডেন্ট, প্রিয় শিক্ষার্থীরা, হ্যাপি নিউ ইয়ার 2021। 2020 সাল, ইংরেজি 2020 সাল যেরকমই গেল, ভালো মন্দ বলো, মন্দটাই বেশি, তাই না? আমরা একটা সংকটকালীন সময় পার করেছি। এখন আসছে 2021 সাল। তো 2021 সাল যাতে আমাদের সবারই ভালো যায়, এই প্রত্যাশা নিয়েই আমরা আমাদের কার্যক্রমগুলো চালিয়ে যাব। হ্যাঁ, কারণ বাঁচতে হলে আমাদের কাজ করতেই হবে, চলতেই হবে। তো ভালোভাবে যেন আমরা চলতে পারি, সেই প্রত্যাশা নিয়েই আমরা আমাদের কার্যক্রমগুলো সবাই চালিয়ে যেতে পারি, সেই আশাই ব্যক্ত করছি তোমাদের উদ্দেশ্যে। তো অনেকদিন পর তোমাদের সাথে আজকে ক্লাসে হাজির হয়েছি। দুনিয়া কলেজ কর্তৃক এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি 2021 সালে নববর্ষের শুভেচ্ছা। তো আমি জিনাত রাহেলা, প্রভাষক, অর্থনীতি বিভাগ। তোমাদের ইতিমধ্যে সেমিস্টার পরীক্ষা হয়েছে, খাতাগুলো হয়তো কলেজে এসে জমা দিচ্ছ বা দিয়ে ফেলেছ। তোমাদের সেমিস্টারে 3টা অধ্যায়ের উপর পড়ানো হয়েছে, বা তোমাদের কোশ্চেনও 3 অধ্যায়ের উপর করা হয়েছে। সো এখন যেহেতু 3টা অধ্যায় তোমাদের পড়া হয়ে গেছে, এখন আমরা নতুন কিছু পড়ব, তাই না? নতুন কিছু যেহেতু পড়ি, তাহলে আমাদের 4র্থ অধ্যায় ধরতে হবে। আর 4র্থ অধ্যায় হচ্ছে মার্কেট, বাজার। দেখো বোর্ডে আমি লিখেছি, আজকে আমার ক্লাস যাদের সাথে শিক্ষার্থীরা, তারা হচ্ছে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রছাত্রীরা, বিভাগ মানবিক অর্থনীতি প্রথম পত্র পড়াবো, 4র্থ অধ্যায় বাজার বা মার্কেট। ঠিক আছে? তো শিক্ষার্থীরা, বাজার কাকে বলে, মার্কেট কাকে বলে? মার্কেট বলতে আমরা বুঝি কোনো স্থানকে বুঝি, তাই না? যেখানে ক্রেতা বিক্রেতার সমাগমের মাধ্যমে, অর্থাৎ লোকজনের সমাগমের মাধ্যমে দ্রব্য ক্রয় বিক্রয় করা হয়ে থাকে। কিন্তু না, ইকোনমিক্সের ভাষায় আমরা কোনো স্থানকে বাজার বলবো না। ইকোনমিক্সের ভাষায় বা অর্থনীতির ভাষায় আমাদের বাজার বলা হয় কোনো দ্রব্যকে। ঠিক আছে? কোনো দ্রব্যকে বাজার বলা হয়। তো অর্থনীতিতে বাজার বলতে কোনো স্থানকে নয়। অর্থনীতিতে বাজার বলতে কোনো নির্দিষ্ট সময়ে কোনো দ্রব্যের ক্রয় বিক্রয়ের জন্য ক্রেতা ও বিক্রেতার প্রত্যক্ষ পরোক্ষ প্রতিযোগিতার মাধ্যমে নির্ধারিত দামে দ্রব্য ক্রয় বিক্রয়কেই বোঝানো হয় বাজার। যেমন পাটের বাজার, শেয়ার বাজার, স্বর্ণের বাজার ইত্যাদি। তাহলে বাজার কাকে বলে যেহেতু আমরা বুঝতে পারলাম, তাহলে বাজারে কাকে বলে থেকে আমরা কতগুলো বৈশিষ্ট্য পাই। সেই বৈশিষ্ট্য কি? বাজার হতে হলে আমাদের একদল ক্রেতা ও বিক্রেতা থাকবে। ক্রেতা ও বিক্রেতার মধ্যে পারস্পরিক দর কষাকষি বা প্রতিযোগিতা থাকবে। 3, বাজার হতে হলে এক বা একাধিক দ্রব্য থাকতে হবে। একটা দ্রব্য না, এক বা একাধিক দ্রব্য হতে হবে। আবার বলা যায় দ্রব্য বিক্রয়ের জন্য কোনো নির্ধারিত স্থান না, এক বা একাধিক স্থান বা অঞ্চল হতে পারে। তাহলে কয়টা বৈশিষ্ট্য পেলাম? 4টা বৈশিষ্ট্য পেলাম। এই 4টা বৈশিষ্ট্যের সমন্বয়ে আমি বাজারকে এভাবে বলতে পারি, কোনো নির্দিষ্ট সময়ে নির্ধারিত দামে বা নির্দিষ্ট দামে কোনো নির্দিষ্ট স্থানে ক্রেতা ও বিক্রেতার পারস্পরিক প্রতিযোগিতা বা দর কষাকষির মাধ্যমে পণ্য যদি ক্রয় বিক্রয় করা হয়, তাকেই বাজার বলা হয়। ঠিক আছে? এখন দেখো, আজকে আমরা যে পড়াগুলো পড়ব, বোর্ডে একটু খেয়াল করো। ক্লাস শেষে আমরা যা বুঝতে পারবো, সেগুলো হচ্ছে মার্কেট, ক্লাসিফিকেশন অফ মার্কেট, বাজারের শ্রেণী বিভাগ, ইকুইলিব্রিয়াম অফ এ ফার্ম অর্থাৎ উৎপাদন প্রতিষ্ঠানের ভারসাম্য, শর্ট রান ইকুইলিব্রিয়াম অফ দ্য ফার্ম আন্ডার পারফেক্ট কম্পিটিশন অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য। এই জিনিসগুলো আমরা আজকে পড়ব। সো প্রথমে আমি তাহলে কি আলোচনা করলাম মার্কেট কাকে বলে, তাই না? ডেফিনেশন অফ মার্কেট অর্থাৎ মার্কেটের সংজ্ঞাটা বললাম। কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে নির্ধারিত দামে ক্রেতা বিক্রেতার পারস্পরিক দর কষাকষির মাধ্যমে দ্রব্য ক্রয় বিক্রয় করাকেই বাজার বলা হয়। ওকে, এখন আমরা পরের টপিকসে আসি ক্লাসিফিকেশন অফ এ মার্কেট অর্থাৎ বাজারের শ্রেণী বিভাগ।
বাজারের শ্রেণীবিভাগ দেখো আমি বোর্ডে লিখেছি বাজার। বাজারকে তিনটা শ্রেণীতে ভাগ করা যায়। প্রথমত তিনটা শ্রেণীতে ভাগ করা যায়, সেটা কি? আয়তন বা পরিধির ভিত্তিতে বাজার, সময়ের ভিত্তিতে বাজার, প্রতিযোগিতার ভিত্তিতে বাজার। ওকে, বাজার আবার আয়তন বা পরিধির ভিত্তিতে বাজারকে আবার তিনটা ভাগে ভাগ করা যায়: স্থানীয় বাজার, জাতীয় বাজার, আন্তর্জাতিক বাজার। হ্যাঁ, তাহলে এই যেহেতু এগুলো আগে ডিটেলস সংজ্ঞাগুলোর আলোচনা করি, তারপর আবার আস্তে আস্তে ধাপে ধাপে যাই। ওকে, আয়তন বা পরিধির ভিত্তিতে বাজার, প্রথমে আমরা জানবো স্থানীয় বাজার কি। স্থানীয় বাজার হচ্ছে কোনো দ্রব্যের বাজার দেশের একটা নির্দিষ্ট স্থানে বা অঞ্চলের মধ্যে যদি সীমাবদ্ধ থাকে তাকেই বলা হয় স্থানীয় বাজার। ওকে, যেমন মাছের বাজার, শাকসবজির বাজার, ইটের বাজার, এগুলো। ওকে, এরপর আসি জাতীয় বাজার। যে দ্রব্যের বাজার সারা দেশব্যাপী সমাদৃত বা সম্প্রসারিত হয়ে আছে, অর্থাৎ দেশের অভ্যন্তরে, সেই বাজারকে বলা হয় জাতীয় বাজার। যেমন দেশীয় বস্ত্র, দেশীয় প্রসাধন, দেশীয় যন্ত্রপাতি, এগুলো হচ্ছে জাতীয় বাজারের আওতাভুক্ত। এরপর আন্তর্জাতিক বাজার আসে। আন্তর্জাতিক মানে কি? ভৌগোলিক সীমারেখা পেরিয়ে অন্য দেশের সাথে লেনদেন করা, বাজার সম্পন্ন করা। হ্যাঁ, এখন যে দ্রব্যের বাজার দেশের সীমানা পেরিয়ে অন্য দেশের সাথে সম্প্রসারিত হয়, সেই দ্রব্যের, অর্থাৎ অন্য দেশের সাথে সম্প্রসারিত হয়, সেই দ্রব্যের বাজারকে বলা হয় আন্তর্জাতিক বাজার। আন্তর্জাতিক বাজারের মধ্যে কি পড়ে? এখন আমরা বর্তমানে আমাদের দেশে উন্নত মানের পোশাক তৈরি করা হচ্ছে, ঔষধ তৈরি করা হচ্ছে, এগুলো কি আমাদের দেশের মধ্যে সীমাবদ্ধ? এগুলো তো আন্তর্জাতিকভাবে বাইরের দেশে বা অন্যান্য দেশে ছড়ায় গেছে, অর্থাৎ সম্প্রসারিত হয়েছে। হ্যাঁ, তাহলে আন্তর্জাতিক বাজার বুঝতে পারলাম। এরপর আসো সময়ের ভিত্তিতে বাজার। সময়ের ভিত্তিতে বাজারকে দেখো আবার চারটা খণ্ডে ভাগ করা যায়। সেটা কি? অতি স্বল্পকালীন বাজার, স্বল্পকালীন বাজার, দীর্ঘকালীন বাজার, অতি দীর্ঘকালীন বাজার। তাহলে অতি স্বল্পকালীন বাজার বলতে আমরা কি বুঝি? অতি স্বল্পকালীন বাজার হচ্ছে যে কোনো একটা দ্রব্য যদি ক্রেতা ও বিক্রেতার মধ্যে খুব অল্প সময়ের মধ্যেই ক্রয় বিক্রয় করা হয়, সেটাই হচ্ছে অতি স্বল্পকালীন বাজার, অর্থাৎ ভেরি শর্ট পিরিয়ড মার্কেট। অতি স্বল্পকালীন। যেমন ধরো শাকসবজি, এগুলো খুব দ্রুত পচে যায়, নষ্ট হয়ে যাবে, অর্থাৎ কোনো বিক্রেতা যদি বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসে, তাকে অল্প সময়ের মধ্যে সেগুলো ছেড়ে দিতে হবে। সে যদি মনে করে না পরে দাম বাড়বে, তাহলে কি তার শাকসবজি ঠিক থাকবে? নষ্ট হয়ে যাবে। এই জন্য কি শাকসবজির বাজারটা হচ্ছে অতি স্বল্পকালীন বাজার, শর্ট পিরিয়ড মার্কেট। এখন আরও রয়েছে, সেটা কি? দুধ, কাঁচা শাকসবজি, এগুলো কিন্তু খুব দ্রুত নষ্ট হয়ে যাবে, পচে যায়। এই জন্য ক্রেতা বিক্রেতার মধ্যে খুব অল্প সময়ের মধ্যে এগুলো কি করতে হয়? নির্ধারিত একটা দামে বিক্রি করে ফেলতে হয়, ক্রয় বিক্রয় করতে হয়। এরপর আসো স্বল্পকালীন বাজার। স্বল্পকালীন বাজার অর্থাৎ শর্ট পিরিয়ড মার্কেট। শর্ট পিরিয়ড মার্কেট বলতে আমরা কি বুঝি? শর্ট পিরিয়ড মার্কেট বলতে আমরা বুঝবো যে দ্রব্যের পরিবর্তিত চাহিদা সাথে যোগানের সমন্বয় কিছুটা সম্ভব, অর্থাৎ সামান্যতম সমন্বয় হয়ে থাকে। চাহিদার সাথে যোগানের সামান্যতম সমন্বয় সম্ভব। ঠিক আছে, সেটাই হচ্ছে স্বল্পকালীন বাজার। অর্থাৎ চাহিদার সাথে যোগানে তেমন একটা করা যায় না, বেশি একটা সামঞ্জস্য করা যায় না। অতি স্বল্পকালীন বাজারে কি ছিল? দ্রব্যের যোগান ছিল অস্থিতিস্থাপক, আর স্বল্পকালীন বাজারে দ্রব্যের যোগান সামান্য হলেও একটু স্থিতিস্থাপক। অস্থিতিস্থাপক কিন্তু সামান্য স্থিতিস্থাপক। দীর্ঘকালীন বাজার। দীর্ঘকালীন বাজার বলতে আমরা কোনগুলোকে বুঝব? দীর্ঘকালীন বাজার বলতে বোঝানো হয় নির্দিষ্ট প্রযুক্তির সাপেক্ষে উৎপাদনের উপকরণগুলো যদি পরিবর্তন করা যায়, সেটাই হচ্ছে দীর্ঘকালীন বাজার, অর্থাৎ লং পিরিয়ড মার্কেট। লং রান পিরিয়ড মার্কেট। হ্যাঁ, দীর্ঘকালীন বাজার। এখন অতি দীর্ঘকালীন বাজার আবার কি? অতি দীর্ঘকালীন বাজার হচ্ছে পুরাতন প্রযুক্তির পরিবর্তে নতুন প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন যদি করা হয়, সেই দ্রব্যের বাজারের দামের যে নির্ধারিত একটা দাম নির্ধারিত করা হয়, অর্থাৎ নির্দিষ্ট একটা দাম নির্ধারণ করা হয়, সেটাই হচ্ছে অতি দীর্ঘকালীন বাজার, অর্থাৎ ভেরি লং পিরিয়ড মার্কেট। আর এটা কেন ঘটে? জনসংখ্যা বৃদ্ধির কারণে, মানুষের আধুনিক জ্ঞান প্রযুক্তি, এগুলোর কারণেই কিন্তু
অতি দীর্ঘকালীন বাজারে উদ্ভব ঘটে। তো বর্তমানে আমরা কি প্রযুক্তি নির্ভর, দেখা গেল কালকে একরকম প্রযুক্তি উদ্ভাবনের ফলে একরকম কৃষক উৎপাদন করছে বা উৎপাদনকারী উৎপাদন করছে, এখন প্রযুক্তি পরিবর্তনের সাথে সাথে আমরা আবার নতুন প্রযুক্তিকে গ্রহণ করছি, পুরাতন প্রযুক্তির পরিবর্তন, ফলে দামের কি হচ্ছে, দামেরও তো হেরফের হচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা সময় ভিত্তিতে বাজারকে 4টা ভাগে যে ভাগ করা যায় সেগুলো বুঝতে পারলাম। এরপর আসো প্রতিযোগিতার ভিত্তিতে বাজার। প্রতিযোগিতার ভিত্তিতে বাজারকে 2টা ভাগে ভাগ করা যায়, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, পারফেক্ট কম্পিটিশন মার্কেট এবং ইমপারফেক্ট কম্পিটিটিভ মার্কেট। ওকে, তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলতে আমরা কি বুঝি? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলতে আমরা বুঝবো যেখানে অসংখ্য ক্রেতা থাকবে, বিক্রেতা থাকবে, দ্রব্যটা হবে সমজাতীয় এবং বাজারে ক্রেতা ও বিক্রেতার অবাধে প্রবেশ এবং প্রস্থানের সুযোগ রয়েছে। এখানে কোনো বিজ্ঞাপন খরচ নেই। হ্যাঁ, পরিবর্তক ব্যয় রয়েছে, অর্থাৎ পরিবর্তক দ্রব্য রয়েছে। আমি একটু আগে বলেছি সমজাতীয় পণ্য। হ্যাঁ, সমজাতীয় পণ্য। তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের এইসব বৈশিষ্ট্যের প্রেক্ষিতে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার গড়ে ওঠে। তাহলে আমরা বৈশিষ্ট্য কী কী পড়লাম? অসংখ্য ক্রেতা ও বিক্রেতা থাকবে, ক্রেতা ও বিক্রেতার মধ্যে তো দর কষাকষি থাকবেই, তারপর ক্রেতা ও বিক্রেতা বাজারে অবাধে প্রবেশ করতে পারবে, আবার প্রস্থানও নিতে পারবে। ধরো উদাহরণ হিসেবে আমরা ইউজ করতে পারি চালের বাজার, গমের বাজার। হ্যাঁ, এইসব বাজারে আমি যদি উৎপাদনকারী হই, আমি যদি বিক্রেতা হই, তাহলে আমাকে কি করতে হবে? মার্কেটে অর্থাৎ ইরি ধানের চাল যেই দামে বা মিনিকেট চাল যেই দামে বাজারে বিক্রি হবে, অর্থাৎ নির্ধারিত একটা দাম মেনে নিয়ে আমাকে বাজারে ওই দামে ক্রেতার কাছে বিক্রি করতে হবে। আমি যখন কোনো দ্রব্য বিক্রি করবো আমি তখন কি হলাম? বিক্রেতা। তুমি যখন ক্রয় করছো তুমি তখন কি? ক্রেতা। সো আমাকে ইরি ধানের চাল যদি 50 টাকা করে, অর্থাৎ কেজি 50 টাকা হয়, তাহলে ক্রেতার কাছে আমাকে 50 টাকা দরেই বাজারে বিক্রি করতে হবে। ঠিক আছে, তাহলে আবার আমি এই ব্যবসা করব না, আমি এটা করব না, তাহলে আমি কি করতে পারি? অবাধে প্রস্থানও করতে পারি। এই জন্য বলা হয় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অবাধে প্রবেশ এবং প্রস্থানের সুযোগ রয়েছে। এখানে বিজ্ঞাপন খরচ নেই। বিজ্ঞাপন ব্যয়টা কেন করবে? জনগণকে আকৃষ্ট করার জন্য। তোমার পণ্য আমার পণ্য যদি একই হয়, সমজাতীয় যদি হয়, তাহলে কি বিজ্ঞাপন খরচের দরকার রয়েছে? দরকার নেই। তাহলে এখানে বিজ্ঞাপন ব্যয় শূন্য, পরিবহন ব্যয় শূন্য, অর্থাৎ এগুলো হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য। আরও রয়েছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে, দেখো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে টিআর রেখা মূল বিন্দু থেকে উত্থিত হয়, অর্থাৎ টিআর রেখাকে টোটাল রেভিনিউ, এবং লম্ব অক্ষে দাম দেখালাম, ভূমি অক্ষে পরিমাণ দেখালাম। বুঝতে পারছে? আর এআর এবং এমআর রেখা ভূমি অক্ষের সমান্তরাল, পি ইকুয়াল এআর ইকুয়াল এমআর। দেখো এটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের একটা চিত্র। এই চিত্রে আমরা কি দেখতে পাচ্ছি? ভূমি অক্ষে পরিমাণ দেখতে পাচ্ছি, লম্ব অক্ষে দাম দেখতে পাচ্ছি, টিআর রেখা অর্থাৎ মোট আয় রেখা যা মূলবিন্দু থেকে উত্থিত হয়েছে সরল রৈখিক। হ্যাঁ, আর পি এআর এবং এমআর দ্বারা কি বুঝি? পি হচ্ছে দাম রেখা, এআর হচ্ছে এভারেজ রেভিনিউ রেখা, গড় আয় রেখা, এমআর হচ্ছে মার্জিনাল রেভিনিউ অর্থাৎ দাম, গড় আয় এবং প্রান্তিক আয় রেখা যা ভূমি অক্ষে সমান্তরাল। তাহলে এই রেখাটা কোন রেখা থেকে উত্থিত হয়েছে? লম্ব অক্ষ থেকে উত্থিত হয়েছে। টিআর রেখা মূল বিন্দু থেকে উত্থিত হয়েছে। ওকে, এখন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের এই বৈশিষ্ট্যগুলো আমরা পেলাম। এখন ধরো অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলতে আমরা কি বুঝি? ইমপারফেক্ট কম্পিটিটিভ মার্কেট। ইমপারফেক্ট কম্পিটিটিভ মার্কেট হচ্ছে যেখানে কতিপয় বিক্রেতা থাকবে এবং ক্রেতা ও বিক্রেতার অসম প্রতিযোগিতার ভিত্তিতে দ্রব্য যদি ক্রয় বিক্রয় করা হয়, তাকেই বলা হয় অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এই অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা যায়। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে কিন্তু ভাগ করা হয়নি। কাকে ভাগ করা হয়েছে? অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে ভাগ করা হয়েছে। প্রথমে আমরা পড়ব একচেটিয়া বাজার। দেখো ভাগগুলো আগে আমরা পড়ি। একচেটিয়া বাজার, ডুওপলি বাজার, অলিগোপলি বাজার, একচেটিয়ামূলক প্রতিযোগিতা বাজার, মনবশ্রেণী বাজার, ডুওপশ্রেণী বাজার,
অলিগপ্সনি বাজার, দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার। ওকে, এখন এই সংজ্ঞাগুলো আমরা একটু জানবো, কারণ এই সংজ্ঞাগুলো যদি তুমি না জানো তাহলে এমসিকিউ কোশ্চেন তোমার জন্য টাফ হয়ে যাবে, কোশ্চেনের আনসার করা তোমার জন্য টাফ হয়ে যাবে, এবং জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক কোশ্চেনের আনসারগুলো এই সংজ্ঞাগুলো থেকে আসে, ক্লাসিফিকেশন অফ মার্কেটের ভিতর থেকে আসে। সো এই সংজ্ঞাগুলো শুধু জাস্ট কাকে বলে এইগুলো তোমাকে জানতে হবে। যদি না জানো তাহলে জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং এমসিকিউ কোশ্চেনের আনসার তোমার পক্ষে সম্ভব হবে না। ওকে, এখন দেখো একচেটিয়া বাজার কাকে বলে। মনোপলি মার্কেট। মনোপলি, একচেটিয়া মানে কি, ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মনোপলি। মনোপলি মার্কেট, মনো অর্থ এক আর পলি মানে বিক্রেতা, তাহলে কি বোঝা যায়, একক বিক্রেতা। যে দ্রব্যের বাজারে একক বিক্রেতা রয়েছে, হ্যাঁ, পরিবর্তক দ্রব্য রয়েছে, হ্যাঁ, ক্রেতা বিক্রেতার অবাধে প্রবেশ এবং প্রস্থানে সুযোগ নেই, ক্রেতা অসংখ্য, তাকে বলা হয় একচেটিয়া বাজার। অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আমি বলেছিলাম অসংখ্য ক্রেতা ও বিক্রেতা, কিন্তু একচেটিয়া বাজারে আমি কি বলছি, একক বিক্রেতা, অধিক বিক্রেতা না, কিন্তু বিক্রেতা একজন এবং ক্রেতা অসংখ্য, পরিবর্তক দ্রব্য। হ্যাঁ, এখানে বিজ্ঞাপন ব্যয় শূন্য, বিজ্ঞাপন ব্যয় অর্থাৎ বিজ্ঞাপন খরচের কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আরও রয়েছে, আরও কি আরও দেখানো যেতে পারে চিত্রভিত্তিক। দেখো টিআর রেখা, AR MR, ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ, লম্ব অক্ষে দাম ধরেছি। দেখো একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে আরও কিছু আমরা বৈশিষ্ট্য পাবো। আমি কি বললাম, একক বিক্রেতা, অসংখ্য ক্রেতা, পরিবর্তক দ্রব্য এবং পরিবহন অবাধে প্রবেশ এবং প্রস্থানের সুযোগ নেই, অর্থাৎ কোনো ক্রেতা এবং বিক্রেতার অবাধে প্রবেশ এবং প্রস্থানের সুযোগ নেই, এবং বলা যেতে পারে টিআর রেখা মূল বিন্দু থেকে উত্থিত, কিন্তু সেটা কি অবতল আকৃতি। অবতল আকৃতি, যদি এরকম হতো রেখাটা তাহলে সেটা উত্তল আকৃতির হতো, যেহেতু রেখাটা এরকম তাহলে সেটা কি অবতল আকৃতি। তাহলে টিআর রেখা মূলবিন্দু থেকে উত্থিত, ঠিক আছে, কিন্তু সেটা অবতল আকৃতি। এবং একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে এআর রেখা এবং এমআর রেখা লম্ব অক্ষ থেকে উত্থিত হয়েছে এবং সেটা কি বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী। তবে এখানে আরেকটা কন্ডিশন আছে, এআর রেখা এমআর রেখার উপরে, অর্থাৎ এআর রেখার ঢাল এমআর রেখার ঢালের তুলনায় এআর গ্রেটার দেন এমআর, বেশি, অর্থাৎ এআর রেখার ঢাল এমআর রেখার ঢালের তুলনায় বেশি। ঠিক আছে, ঢাল তোমরা এখন বলতে পারো ম্যাডাম ঢাল কি, দ্বিতীয় অধ্যায় কিন্তু তোমরা পড়ে আসছো স্টুডেন্টরা। স্লোপ, লম্ব অক্ষের দূরত্ব বাই ভূমি অক্ষের দূরত্ব। হ্যাঁ, ঢালের সংজ্ঞা কি, লম্ব অক্ষের দূরত্ব বাই ভূমি অক্ষের দূরত্ব, অর্থাৎ এই একটা আমি রেখা আঁকলাম, এই লম্ব অক্ষ এই ভূমি অক্ষ, অর্থাৎ লম্ব অক্ষের দূরত্ব বাই ভূমি অক্ষের দূরত্বই হচ্ছে ঢাল। হ্যাঁ, তাহলে এআর রেখা এবং এমআর রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী, এআর রেখা এমআর রেখার উপর অবস্থান করছে। এগুলো হচ্ছে একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য, মনোপলি মার্কেটের বৈশিষ্ট্য। হ্যাঁ, এখন আসি ডুওপলি মার্কেট কাকে বলি। ডুওপলি, দুজন বিক্রেতা। দেখো ডুওপলি, DUOPOLY, ডুও মানে কি, ডুও মানে কি দুই, আর পলি মানে কি বিক্রেতা, তাহলে কি বোঝা যায়, দুজন বিক্রেতা। একচেটিয়া বাজারে বিক্রেতা একজন ছিল আর ডুওপলি বাজারে বিক্রেতা কজন, দুজন। এখন আমি আবার একটু পুরাতনে যাই, একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য, ধরো বিক্রেতা একজন, কে হতে পারে, সরকার, একজন মুদি দোকানদার, সে কি ইচ্ছা মতো আমাদের কাছ থেকে দ্রব্যের দাম রাখে না। একটা কলমের দাম যদি 5 টাকা হয়, আমি যদি না যাই তাহলে আমার কাছ থেকে 6 টাকা রাখতে পারি, তাই না। তাহলে সরকার বিদ্যুৎ, গ্যাস, পানি এগুলো যেই দাম নির্ধারণ করে দিচ্ছে, ট্রেন, বিদ্যুতের সরকারি পরিবহন কি বিআরটিসি, বাস বা ট্রেন, এগুলো কি সরকারি সম্পদ। সরকারি। তাহলে একচেটিয়া বাজারের বৈশিষ্ট্যের উদাহরণ হিসেবে আমরা কাকে মিন করব, প্রথমে তো মিন করব সরকারকে বা মুদির দোকানদারকে। দেখো প্রথমে যখন আমাদের দেশে পানির ট্যাঙ্ক এসেছিল বা মোবাইল ফোন এসেছিল, হ্যাঁ, সে প্রথমে সিটি সেল এসেছিল, হয়তো সিটি সেলের দামটা কি বেশি ছিল, একচিটেভাবে ব্যবসা করে গেছে, একজন বিক্রেতা কি একচিটেভাবে ব্যবসা করে গেছে। আবার পানি ট্যাঙ্কি বলো, ওই যে কি বলে পদ্মা ট্যাঙ্ক,
গাজী ট্যাঙ্ক। যদি প্রথমে অ্যাট ফার্স্ট পদ্মা ট্যাঙ্ক আসে তাহলে কি সে এককভাবে ব্যবসা করে গেছে, একক বিক্রেতা ছিল, হ্যাঁ, দামকে সে একাই নিয়ন্ত্রণ করেছে। তাহলে এখানে একচেটিয়া বাজারের আরেকটা বৈশিষ্ট্য হলো বিক্রেতা দামকে নিয়ন্ত্রণ করে থাকে, এখানে ক্রেতা দামকে নিয়ন্ত্রণ করতে পারে না। একক তো একজন বিক্রেতা, তো তাই যে মুনাফা লাভের আসে সে যে দাম নির্ধারণ করে দেয় ক্রেতাকে সেই দামেই বাজার থেকে দ্রব্য ক্রয় করতে হয়। এরপর আসি ডুওপলি মার্কেট। ডুওপলি মানে কি, ডুও মানে দুই আর পলি মানে বিক্রেতা, দুজন বিক্রেতার সমন্বয়ে যে বাজার, অসংখ্য ক্রেতা থাকবে, দুজন বিক্রেতা যেখানে থাকবে সেটাই হচ্ছে ডুওপলি মার্কেট। অলিগোপলি, অলিগো অলিগো OLI, অলিগো মানে কি কতিপয় বা মুষ্টিমেয়, আর পলি মানে কি বিক্রেতা। মুষ্টিমেয় বিক্রেতার সমন্বয়ে যে বাজার তাকে বলা হয় অলিগোপলি মার্কেট, অর্থাৎ দুয়ের বেশি অর্থাৎ অধিক নয়, দুজনে বেশি হবে কিন্তু বেশি অধিক নয়, বা বলা যেতে পারে কতিপয় বিক্রেতা বা মুষ্টিমেয় বিক্রেতার সমন্বয়ে ক্রেতা অধিক বা মুষ্টিমেয় বিক্রেতা এবং অধিক ক্রেতার সমন্বয়ে যে বাজার গঠিত সেটাই বলা হয় অলিগোপলি মার্কেট। এরপর আসো একচেটিয়ামূলক প্রতিযোগিতা। এটা আমি একটু পরে বলছি, আগে ওগুলো শেষ করে নেই, এটা একটু লিখে দেখাতে হবে। মনোপসনি মার্কেট, মনোপসনি মার্কেট কাকে বলে? মনোপসনি মার্কেট হচ্ছে মনোপসনি, মনো অর্থ এক আর সনি মানে কি ক্রেতা, একজন ক্রেতা। মনো অর্থ এক আর সনি হচ্ছে ক্রেতা, তাহলে একজন ক্রেতা এবং বিক্রেতা অধিক সেই দ্রব্যের বাজারকেই বলা হচ্ছে মনোপসনি মার্কেট। তোমরা এখন বলতে পারো স্টুডেন্টরা বা শিক্ষার্থীরা, তোমরা বলতে পারো ম্যাডাম এটা আবার কি, এতক্ষণ বললেন আপনি একজন বিক্রেতা ক্রেতা অধিক, এখন আবার বলছেন একজন ক্রেতা এবং বিক্রেতা অধিক। হ্যাঁ, তাহলে মনোপসনি মার্কেট এর সংজ্ঞা, মনোপসনি মার্কেটের সংজ্ঞা কি? একজন ক্রেতা থাকবে, বিক্রেতা অধিক থাকবে। ধরো আমাদের এই অঞ্চলে যদি আখ চাষ করা হয় তাহলে কি অনেক কৃষক, অনেকে মাঠের পর মাঠে তারা আখ চাষ করছে, কিন্তু চিনির কল যদি একটা হয় তাহলে সব চিনি কল যদি এই অঞ্চলের মধ্যে চিনি কল যদি একটা হয়, সব কৃষক কী করবে? তার আখগুলোকে কী করবে? ওই চিনি কলের মালিকের কাছে নিয়ে আসবে। তাহলে আখ চাষিরা কি? বিক্রেতা। আর ক্রেতা কে? ওই যে চিনি কলের মালিক। বোঝাতে পারলাম? তাহলে যে বাজারে একজন ক্রেতা এবং অসংখ্য বিক্রেতা থাকবে সেই বাজারকে বলা হয় মনোপসনি মার্কেট। এরপর দেখো ডুওপসনি মার্কেট। ডুও মানে দুজন, ডুওপসনি মার্কেট। ডুও মানে সনি মানে কি ক্রেতা, দুজন ক্রেতা থাকবে আর অসংখ্য বিক্রেতা থাকবে। একই উদাহরণ আমরা বলতে পারি, চিনিকল যদি দুইটা হয়, একটা না, এখন দেখা গেল কোনো অঞ্চলে দুটো চিনিকল রয়েছে এবং আখ চাষি অনেক। আখ চাষিরা হলো বিক্রেতা আর ক্রেতাকে চিনিকলের মালিক। দুজন চিনিকলের মালিক তাদের ক্রেতাদের কাছ থেকে অর্থাৎ কৃষকদের কাছ থেকে আখ ক্রয় করে চিনিকলের চিনি উৎপাদন করবে, অর্থাৎ আখ থেকে চিনি উৎপাদন করবে। এরপর আসো অলিগোপসনি। একই রকম সেম অলিগোপসনি, মুষ্টিমেয় ক্রেতা বা কতিপয় ক্রেতা এবং অসংখ্য বিক্রেতার সমন্বয়ে যে বাজার তাকে বলা হচ্ছে অলিগোপসনি মার্কেট। দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার। দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার বলতে আমরা কি বুঝি? যে বাজারে একজন ক্রেতা এবং একজন বিক্রেতা থাকবে তাকে বলা হয় দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার বা বাইলেটারাল মনোপলি মার্কেট। এটা কিন্তু তোমাদের অনেক সময় এমসিকিউতে আসে বা জ্ঞানমূলকে আসে। দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার বলতে বা বাইলেটারাল মনোপলি মার্কেট বলতে আমরা কি বুঝি? অর্থাৎ যেখানে একজন বিক্রেতা এবং একজন বিক্রেতা থাকবে সেটাই হচ্ছে দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার। এরপর তোমাদের বলেছিলাম একচেটিয়ামূলক প্রতিযোগিতা বাজার কাকে বলে। এখন একটু তোমাদের শিক্ষার্থীরা, তোমাদের উদ্দেশ্যে বলছি, ক্লাসটা শুরু করার আগেই তোমাদের কি খাতা কলম নেওয়া হয়েছে কিনা আমি জানি না। এখন যদি না নিয়ে থাকো হাতে একটু কলমটা রাখো, খাতাটা রাখো। আমি যেভাবে চিত্রগুলো আঁকবো তোমার সেভাবেই আঁকতে হবে।
এই অধ্যায়ের চিত্রগুলো দেখা যায় একটু ডিফিকাল্ট বা একটু জটিল। এখন যদি আমার সাথে সাথে তুমি না ধরতে পারো তাহলে কিন্তু চিত্রের মাধ্যমে তুমি ভারসাম্য দেখাতে পারবে না, বা দেখা যাবে তুমি অন্যভাবে এঁকে ফেলছো, তোমার চিত্রটাই কাটা যাবে। এত কষ্ট করে পড়বা লিখবা কিন্তু চিত্রই হলো না। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তো ক্লাসিফিকেশন অফ মার্কেটের ক্ষেত্রে তোমাদের আমি একটু আগে বললাম একচিটিয়ামূলক প্রতিযোগিতা বাজার একটু লিখে তোমাদের আলোচনা করতে হবে। দেখো আমি বোর্ডে লিখেছি একচিটিয়া প্রতিযোগিতামূলক বাজার বলতে আমরা কী বুঝি। যেখানে একচিটিয়া প্রতিযোগিতামূলক বাজার বলতে আমরা বুঝি যেখানে অবস্থান করে ছোট ছোট ফার্ম তারা সদৃশ এবং সামান্য বিভেদীকৃত দ্রব্য বা পণ্য উৎপাদন করে বা উৎপন্ন করে শিল্পে তাদের প্রবেশ এবং প্রস্থানের সুযোগ থাকে এবং বাজার সম্পর্কে ক্রেতা ও বিক্রেতার জ্ঞান অপূর্ণাঙ্গ। বুঝতে পারলাম? তাহলে একচিটিয়া প্রতিযোগিতামূলক বাজারে কী কী থাকবে? ছোট ছোট ফার্ম থাকবে। ছোট ছোট ফার্ম বলতে কী বুঝি? ধরো আমি সাবান যদি শিল্প হয়, সাবান শিল্পের কতগুলো ফার্মের সমন্বিত শিল্প। আমি আগামী ক্লাসে ফার্ম ও শিল্পের সংজ্ঞাটা বলবো, জাস্ট এখন শুধু বোঝানোর জন্য বলতেছি। আমি গায়ের সাবান লাক্স তৈরি করছি, তুমি স্যান্ডেলিনা বা কেয়া তৈরি করছো, হ্যাঁ, তাহলে তোমারটাও ফার্ম আমারটাও ফার্ম, সাবান শিল্প। তাহলে ছোট ছোট ফার্ম থাকবে, তারা সদৃশ কিন্তু সমজাতীয় পণ্য। তুমিও গায়ে সাবান তৈরি করছো, আমিও গায়ে সাবান তৈরি করছি, হ্যাঁ, কিন্তু সামান্য বিভেদীকৃত পণ্য উৎপাদন করে। কিন্তু সাবানের ক্ষেত্রে একটু কি স্মেলটা পরিবর্তন করা হয়, কিন্তু বেশিরভাগ উপকরণগুলো কি গায়ের সাবানের উপকরণগুলো কি একই থাকবে, হ্যাঁ, একটু ডিফারেন্ট রাখার জন্য তুমি একটু অন্য কিছু স্মেল বা ফ্লেভার ব্যবহার করতে পারো, আমি সেটা নাও করতে পারি। তুমি একটু তোমার মানে উৎপাদনের ক্ষেত্রে একটু বৈচিত্র্য আনতে চাও, হ্যাঁ। শিল্পে তাদের প্রবেশ এবং প্রস্থানের সুযোগ থাকে। আমি যদি উৎপাদন সাবান তৈরি করি, আবার যদি মনে করলাম না আমি এটা করবো না, আমি এই ব্যবসা করবো না, আমি এটা উৎপাদন করবো না, তাহলে আমি বের হতেও পারবো। তাহলে বোঝা যেতে পারে শিল্পে তাদের প্রবেশ এবং প্রস্থানের সুযোগ রয়েছে এবং বাজার সম্পর্কে ক্রেতা ও বিক্রেতার জ্ঞান অপূর্ণাঙ্গ। অর্থাৎ বাজার সম্পর্কে, বাজারে কোন দ্রব্যের দাম কেমন সেটা ক্রেতাও যেমন জানে, বিক্রেতাও তেমনইভাবে জানে। ঠিক আছে, বাজার সম্পর্কে ক্রেতা ও বিক্রেতার জ্ঞান অপূর্ণাঙ্গ। তাহলে একচিটিয়া প্রতিযোগিতামূলক বাজারের সংজ্ঞাটা পড়লে আমরা নানান বৈশিষ্ট্যগুলো তুলতে পারি। এখানে ছোট ছোট ফার্ম থাকবে, সমজাতীয় পণ্য থাকবে, হ্যাঁ, শিল্পে উৎপাদনকারী ক্রেতা ও বিক্রেতা প্রবেশ এবং প্রস্থানের সুযোগ রয়েছে, ক্রেতা ও বিক্রেতার জ্ঞান অপূর্ণাঙ্গ। ওকে, এখন নতুন কিছু পড়ি। ক্লাসিফিকেশন অফ মার্কেট সম্পর্কে তোমাদের ধারণাগুলো আমি দিলাম। এগুলো আমি আবারও বলছি, এগুলো এমসিকিউ, জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক কোশ্চেনের জন্য আসে। তো এই অধ্যায় থেকে তোমাদের কোশ্চেন থাকবেই, যেহেতু থাকবে। এই অধ্যায়টা ছোট, একটু ডিফিকাল্ট, চিত্রভিত্তিক। এখন তুমি যদি একটু ভালো করে আয়ত্ত করতে পারো, তুমি মানে কোশ্চেনের আনসার করতে পারবে। ঠিক আছে, এখন দেখো আমরা পড়ব ইকুইলিব্রিয়াম অফ এ ফার্ম, অর্থাৎ উৎপাদন প্রতিষ্ঠানের ভারসাম্য বা ফার্মের ভারসাম্য। ইকুইলিব্রিয়াম, ফার্মের ভারসাম্য কখন হবে? ফার্ম কি চায়? উৎপাদন প্রতিষ্ঠান কি চায়? উৎপাদন প্রতিষ্ঠান চায় মুনাফা সর্বোচ্চকরণ করতে, আর যেখানে মুনাফা সর্বোচ্চ হয়ে যাবে সেখানে উৎপাদন প্রতিষ্ঠান তার উৎপাদন কাজ বন্ধ করে দিবে। অর্থাৎ এরপরে যদি বেশি, আমি এর আগের ক্লাসে কিন্তু বলেছিলাম, হ্যাঁ, সর্বনিম্ন ব্যয় সর্বোচ্চ উৎপাদন করাই উৎপাদনকারীর মূল লক্ষ্য। তাহলে ভারসাম্য, ফার্মের ভারসাম্য কখন হবে? যেখানে মুনাফা সর্বোচ্চ হবে। মুনাফা তাহলে কি? মুনাফা হচ্ছে, মুনাফাকে যদি আমরা পাই চলক দ্বারা চিহ্নিত করি, এটা হলো পাই, TR মাইনাস TC, মোট আয়, টোটাল রেভিনিউ এবং টোটাল কস্ট, মোট আয় এবং মোট ব্যয়ের ব্যবধানই হচ্ছে মুনাফা। ওকে, তাহলে মুনাফা যেখানে সর্বোচ্চ হবে সেখানে ফার্মের ভারসাম্য বা উৎপাদন প্রতিষ্ঠানের ভারসাম্য নির্ধারিত হবে। আর ভারসাম্য যদি নির্ধারিত হয়ে যায় সেখান থেকে উৎপাদনকারী আর নড়াচড়া করবে না, তাহলে সেই বিন্দুকে কি বলা হয়? বা ইকুইলিব্রিয়াম পয়েন্ট বলা যেতে পারে। ঠিক আছে, এখন আমরা পড়ব শর্ট রান ইকুইলিব্রিয়াম অফ দ্য ফার্ম আন্ডার পারফেক্ট কম্পিটিশন মার্কেট, অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য। প্রিয় শিক্ষার্থীরা, খাতা নিয়ে বসো। এখন তোমাকে আমি কিছু চিত্র আঁকাবো, বোর্ডে কিছু চিত্র আঁকবো, সেটা তুমি সাথে সাথে আঁকবে। জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে তোমার, কিভাবে আমি আঁকছি। এখন দেখো, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলতে কি বুঝি? যে বাজারে আমি ক্লাসিফিকেশন অফ মার্কেটের ক্ষেত্রে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কিছু বৈশিষ্ট্য বলেছিলাম, চিত্র দেখিয়েছিলাম, সেগুলো আবার টেনে নিয়ে আসি।
যে বাজারে অসংখ্য ক্রেতা ও বিক্রেতার মধ্যে পারস্পরিক দর কষাকষির মাধ্যমে দ্রব্য ক্রয় বিক্রয় হয় সেটাই বলা হয়, তাকে বলা হয় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। সমজাতীয় পণ্য থাকবে, হ্যাঁ, বা বিজ্ঞাপন খরচ নেই, পরিবহন খরচ নেই, তারপর ক্রেতা বিক্রেতার মধ্যে অবাধ দর কষাকষি। ঠিক আছে, তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে কিছু অ্যাজাম্পশন রয়েছে, অনুমিত শর্ত রয়েছে। সেই শর্তগুলোকে, অ্যাজাম্পশনগুলো বা অনুমিত শর্তগুলো হচ্ছে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা রয়েছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে। 2, বাজারে সমজাতীয় দ্রব্য বিদ্যমান। 3, ক্রেতা ও বিক্রেতা উভয়ই বাজার সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখে। 4, উপাদানসমূহ সম্পূর্ণ গতিশীল। 5, বাজারে পণ্য দ্রব্যের দাম প্রায় স্থির। এই যে চালের বাজার, চালের বাজার বলেছিলাম, গমের বাজার বলেছিলাম। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কি পড়ছি? স্বল্পকালীন সময়ে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ভারসাম্য পড়ছি। এখান থেকে তোমাকে চিত্র দেওয়া হয়ে থাকে উদ্দীপকের ক্ষেত্রে। সেই চিত্র থেকে তোমাকে বলা হতে পারে স্বল্পকালীন ভারসাম্য দেখাও, বা বিভিন্ন কোশ্চেনগুলো দাঁড়ানো হয়, অর্থাৎ প্রয়োগের এবং উচ্চতর দক্ষতার কোশ্চেনগুলো এখান থেকেই হয়। সো খেয়াল করো কিভাবে আমি বলছি। তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে? যেখানে অসংখ্য ক্রেতা বিক্রেতা রয়েছে, ক্রেতা বিক্রেতার মধ্যে মানে পারস্পরিক দর কষাকষির মাধ্যমে দ্রব্য ক্রয় বিক্রয় করা হয়, তাকে বলা হয় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। অ্যাজাম্পশনগুলো এগুলো। হ্যাঁ, এখন আসো, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ভারসাম্য অর্জনের ক্ষেত্রে দুটো শর্ত লাগে। সেই শর্ত দুটো হচ্ছে, একটা হচ্ছে necessary condition, necessary condition and sufficient condition. সাফিসিয়েন্ট কন্ডিশন অর্থাৎ প্রয়োজনীয় শর্ত লাগবে এবং পর্যাপ্ত শর্ত লাগবে, নয়তোবা যে কোনো একটা শর্ত পালন হলে ভারসাম্য অর্জিত হবে না। প্রথম শর্ত কি? প্রয়োজনীয় শর্ত হচ্ছে MR = MC, অর্থাৎ মার্জিনাল রেভিনিউ ইকুয়াল মার্জিনাল কস্ট। দ্বিতীয়ত পর্যাপ্ত শর্ত হচ্ছে MC রেখার ঢাল MR রেখার ঢালের চেয়ে বেশি, বা বলা যেতে পারে MC রেখা MR রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরে ওঠে। তো তোমাদের বইতে শিক্ষার্থীরা এই কথাটা লেখা নাই বা এই কথাটা দেওয়া নাই, জাস্ট এটা মনে রাখতে হবে, রিমেম্বার ইট। তা হচ্ছে এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে যে উপরে যাবে, তবে সেটা কিভাবে যাবে? এসি রেখার সর্বনিম্ন বিন্দু দিয়ে যাবে, এসি রেখার সর্বনিম্ন বিন্দু দিয়ে যাবে। ওকে, তাহলে ভারসাম্য অর্জনের জন্য দুটো শর্ত লাগে, নেসেসারি কন্ডিশন, সাফিসিয়েন্ট কন্ডিশন। এখন স্বল্পকালে উৎপাদনকারী বা ফার্ম তাহলে সবসময় অস্বাভাবিক মুনাফা অর্জন করেন, লসের শিকার হয়। স্বাভাবিক মুনাফা অর্থাৎ স্বল্পকালে উৎপাদনকারীকে 3 অবস্থার সম্মুখীন হতে হয়। সেই 3 অবস্থা কি? স্বাভাবিক মুনাফা অর্জিত হতে পারে, অস্বাভাবিক মুনাফা অর্জিত হতে পারে, বা লসের সম্মুখীন হতে পারে। তাহলে বলা যেতে পারে স্বাভাবিক মুনাফা প্রফিট, নর্মাল প্রফিট, যখন নর্মাল প্রফিট হবে তখন P = AC হবে, এবং যখন অতিরিক্ত অর্থাৎ অস্বাভাবিক মুনাফা দেখা দেবে, সুপার নর্মাল প্রফিট, তখন P > AC হবে। যখন লস হবে তখন AC > P > ABC হবে। তাহলে এই তিনটা কি? অতিরিক্ত শর্ত। এই শর্তগুলো কার উপর ডিপেন্ড করছে? এসির উপর ডিপেন্ড করছে। দেখছো? তাহলে স্বল্পকালে উৎপাদনকারীকে যে 3 অবস্থার সম্মুখীন হতে হয় সেগুলো কার উপর নির্ভর করে? এসি এর উপর নির্ভর করে। ঠিক আছে, এখন এগুলো হচ্ছে অতিরিক্ত শর্ত, এই দুটো হচ্ছে ভারসাম্য অর্জনের জন্য দুটো শর্ত, প্রয়োজনীয় শর্ত, পর্যাপ্ত শর্ত। এখন দেখো চিত্রের মাধ্যমে বিশ্লেষণ করি। নর্মাল প্রফিট, এই লম্ব অক্ষ দিলাম, ভূমি অক্ষ দিলাম। লম্ব অক্ষে আমি দাম দেখালাম, আয় দেখালাম, ব্যয় দেখালাম। ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ 50% একটু উপরে অর্থাৎ মাঝামাঝির একটু উপরে পি, AR এবং MR রেখা অঙ্কন করলাম। এসি রেখা দেখো, এসি রেখা সর্বনিম্ন বিন্দু, এটা এসি রেখা সর্বনিম্ন বিন্দু দিয়ে এমসি রেখা অঙ্কন করলাম। কিভাবে? আবার দেখো আমি এরকম করে অর্থাৎ চাঁদের মতো বা চাঁদা দিয়েও তোমরা আঁকতে পারো। এসি রেখা এরকম, এসি রেখা সর্বনিম্ন বিন্দুকে একটা স্পর্শক অঙ্কন করলাম। এইটুকুর মধ্যে হলো সর্বনিম্ন অবস্থা,
তাহলে এই বিন্দু দিয়ে তোমার কি রেখা যাবে, এমসি রেখা যাবে, প্রত্যেকটা এরকম খেয়াল করো। তাহলে এইখানে ভারসাম্য হলো, এই হলো ভারসাম্য বিন্দু। এই ভারসাম্য বিন্দুতে দেখো তো দুটো শর্ত পালিত হয়েছে কিনা, প্রয়োজনীয় এবং পর্যাপ্ত শর্ত পালিত হয়েছে কিনা। এটা কি নরমাল প্রফিটের ক্ষেত্রে, নরমাল প্রফিটের ক্ষেত্রে এই চিত্রে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ, লম্ব অক্ষে দাম, আয়, ব্যয় দেখিয়েছে। আর এর রেভিনিউ, সিতে কস্ট, আর পি হচ্ছে দাম। তাহলে দেখো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পি, এআর এবং এমআর রেখা ভূমি অক্ষের সমান্তরাল। এসি রেখা সর্বনিম্ন বিন্দুতে এমসি রেখা অঙ্কন করলাম। এ ভারসাম্য বিন্দুতে প্রয়োজনীয় শর্ত কি, এম আর ইকুয়াল এমসি। দেখো এই যে এম আর আর এমসি এই বিন্দুতে মিলিত হয়েছে ও কিউ0 উৎপাদনের ক্ষেত্রে। এবং পর্যাপ্ত শর্ত কি, এমসি রেখা, এই যে এমসি রেখাটা অঙ্কন করলাম, এই এমসি রেখা এমআর রেখাকে, এটা তো এমআর রেখা, এই এমআর রেখাকে নিচের দিক থেকে এসি রেখা সর্বনিম্ন বিন্দু দিয়ে দেখো ছেদ করে উপরের দিকে গেছে। ঠিক আছে, তাহলে ভারসাম্য অর্জনের জন্য দুইটা শর্ত পালন হয়েছে। এবং এখানে যে অতিরিক্ত আরেকটা শর্ত আছে, পি ইকুয়াল এসি, এই বিন্দুতে তো পি দাম রেখা এবং এসি রেখা দুটোই কি সমান, তাহলে অতিরিক্ত শর্ত পালিত হয়েছে। তাহলে এখানে মুনাফা কতটুকু, মুনাফার ক্ষেত্রে আমি কি বললাম, টি আর মাইনাস টিসি। তাহলে মোট আয় কতটুকু, ও কিউ0 এ পি0। মোট ব্যয় কত, ও কিউ0 এ পি0। অর্থাৎ মোট আয় এবং মোট ব্যয় সমান। স্বাভাবিক মুনাফা কখন হয়, যখন মোট আয় ও মোট ব্যয় সমান। তাহলে একে আবার শূন্য অর্থনৈতিক মুনাফা অঞ্চলও বলা হয়। ঠিক আছে, এখন দেখো এটা গেল নরমাল প্রফিট অর্থাৎ স্বাভাবিক মুনাফা। চিত্র কি, চিত্র হচ্ছে নরমাল প্রফিট। স্বাভাবিক মুনাফা। এরপর দেখো অস্বাভাবিক মুনাফার চিত্রটা কি। শিক্ষার্থীরা আবার বলছি, তোমরা হাতে কলম খাতা নিয়ে বসো। লম্ব অক্ষে পি আর সি ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ 50%-এর একটু উপর থেকে পি, এআর এবং এমআর রেখা অঙ্কন করলাম। এখন যেহেতু তোমাদের মাথায় রাখতে হবে, আমি সুপার নরমাল প্রফিট দেখাবো অর্থাৎ অস্বাভাবিক মুনাফা দেখাবো। তাহলে এই এমআর থেকে যেহেতু আমি আয় ধরছি, মোট আয় নিচ্ছি, তাহলে এমসি থেকে যদি আমি ব্যয় নিচ্ছি, তাহলে এসি থেকে যদি ব্যয় নিচ্ছি, তাহলে এসি রেখাটা কোথায় হবে, এই দাম রেখার, এআর এবং এমআর রেখার নিচে হবে এসি রেখা সর্বনিম্ন বিন্দু দিয়ে এমসি রেখা অঙ্কন করলাম। তাহলে বলতে পারো ম্যাডাম ভারসাম্য বিন্দু কোথায় হবে, এখানে না এখানে। দেখো তো প্রয়োজনীয় এবং পর্যাপ্ত শর্ত কোথায় পালিত হয়েছে। প্রয়োজনীয় শর্ত কি, এম আর ইকুয়াল এমসি, এম আর আর এমসি এই বিন্দুতে মিলিত হয়েছে। ওকে, আর পর্যাপ্ত শর্ত কি, এই এমসি রেখা এসি রেখা সর্বনিম্ন বিন্দু দিয়ে অর্থাৎ এমআর রেখাকে ছেদ করে উপরের দিকে গেছে। তাহলে ভারসাম্য বিন্দু কিন্তু এটা। অনেকে তোমরা শিক্ষার্থীরা দেখা যায় স্টাডি করার ক্ষেত্রে এখানে তোমরা ভারসাম্য বিন্দু দিয়ে দাও, মিলাতে পারো না, তো সাবধান। তাহলে ভারসাম্য বিন্দু হচ্ছে এ ভারসাম্য বিন্দুতে ও কিউ1 উৎপাদনের ক্ষেত্রে দেখো মোট আয় এবং ব্যয় কতটুকু। মোট আয় হচ্ছে পাই ইকুয়াল, মোট আয় হচ্ছে ও কিউ1 এ পি1, ব্যয় কত, এই যে ভূমি অক্ষতে এই ভারসাম্য বিন্দু থেকে এসি রেখা, এই যে এখানে এই এসি রেখা থেকে আমি ব্যয় নেব, তাহলে এটা হচ্ছে পি2, এটুকু হচ্ছে ব্যয় বি। তাহলে ও কিউ1 বি পি2 এটা হচ্ছে ব্যয়। মোট আয় থেকে মোট ব্যয় যদি চলে যায়, এটুকু কি অস্বাভাবিক মুনাফা, সুপার নরমাল প্রফিট। তাহলে এটা অস্বাভাবিক মুনাফা কতটুকু, পি1 পি2 বি এ, বা বলতে পারো পি2 পি1 এ বি, তুমি যেভাবে বলো সেটাই হবে। তুমি ঘুরায় এভাবে বলো, অর্থাৎ পি1 পি2 বি এ বলতে পারো, বা পি2 পি1 বি এ তাও বলতে পারো, ভুল হবে না। তাহলে মুনাফা কি বের করতে পারলাম, মোট আয় থেকে মোট ব্যয় যদি চলে যায়, যা থাকে সেটাই হচ্ছে অস্বাভাবিক মুনাফা। ক্লিয়ার? এখন দেখো লস। উৎপাদনকারী স্বল্পকালের ক্ষতির সম্মুখীন হয়, অর্থাৎ কোনো একটা উৎপাদন প্রতিষ্ঠান যদি উৎপাদন করে, দেখা যায় প্রথম 2 মাস খুব ভালো গেল, প্রথম 3 মাস অর্থাৎ প্রথম দিকে অস্বাভাবিক মুনাফা হলো, তারপর দেখা গেল স্বাভাবিক মুনাফা আসলো, এরপর দেখা যায় লসের সম্মুখীন হলো, পঞ্চম মাসের দিকে বা ষষ্ঠ মাসে লসে হলো, তখন কি উৎপাদন প্রতিষ্ঠান তার উৎপাদন কারখানায় শাটার লাগায় সে চলে যাবে?
বা উৎপাদন বন্ধ করে দেবে? বন্ধ করে দেবে না, কারণ উৎপাদনকারী স্বল্পকালে লস হতেই পারে। সেই লসটাকে স্বীকার করে উৎপাদনকারী কী করবে? তার উৎপাদন কাজ চালিয়ে যাবে, কারণ দীর্ঘকালে সবসময় উৎপাদনকারীর অস্বাভাবিক মুনাফা অর্জিত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে নর্মাল প্রফিট, সুপার নর্মাল প্রফিট আমরা বুঝতে পারলাম। এবার দেখো লস মানে ক্ষতি স্বীকার করে, অর্থাৎ লস স্বীকার করে উৎপাদনকারী কী করে তার উৎপাদন কাজ চালিয়ে যায়। এখন দেখো চিত্রের মাধ্যমে একটু বিশ্লেষণ করি। ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ, লম্ব অক্ষে দাম, আয়, ব্যয় দেখিয়েছি। ভূমি অক্ষের সমান্তরাল দাম রেখা, এআর রেখা এবং এমআর রেখা অঙ্কন করেছি, এসি রেখা অঙ্কন করেছি। এসি রেখা সর্বনিম্ন বিন্দু দিয়ে এমসি রেখা দেখছি। এখন দেখো ভারসাম্য অর্জনের জন্য দুটা শর্ত লাগে। সেই দুটো শর্ত কোথায় পালিত হয়েছে? এই বিন্দুতে। দেখো এই বিন্দুতে ও কিউ টু উৎপাদনের ক্ষেত্রে মোট আয় এবং মোট ব্যয় কতটুকু? ও কিউ টু এর থেকে আমরা কি নিব? আয় নিব। P1 এ হলো ভারসাম্য বিন্দু। দেখো এই বিন্দুতে কিন্তু দুটো শর্ত পালিত হয়েছে। সেই দুটো শর্ত কি? এমসি এমআর সমান এবং এমসি রেখা এসি রেখার সর্বনিম্ন বিন্দু দিয়ে অর্থাৎ এমআর রেখাকে ছেদ করে উপরের দিকে গেছে। ঠিক আছে, এ হলো ভারসাম্য বিন্দু। এই ভারসাম্য বিন্দুতে মোট আয় কতটুকু পাই আমরা বের করছি, মুনাফা বের করছি। ও কিউ টু এ P1, আর তাহলে ব্যয় কতটুকু? এসি রেখা, এই ভারসাম্য বিন্দুটাকে আমি এসি পর্যন্ত টানলাম, তাহলে এই এসি থেকে আমি ব্যয় ধরবো। তাহলে ব্যয় কতটুকু? ও কিউ টু বি P2 পরিমাণ। তাহলে লস কতটুকু? আয় এতটুকু, ব্যয় যদি বেশি হয়, আয়ের তুলনায় ব্যয় যদি বেশি হয়, এটুকুই কে? লস। এই লস। ঠিক আছে, তাহলে কি হলো? P1 P2 BA এটুকু হলো উৎপাদনকারী লস। এই লসটা স্বীকার করে উৎপাদনকারী উৎপাদন করবে কিভাবে? গড় পরিবর্তনশীল ব্যয়ের মাধ্যমে, ABC রেখার মাধ্যমে। গড় পরিবর্তনশীল ব্যয় অর্থাৎ উৎপাদনকারী দীর্ঘকালে উৎপাদন কাজ টিকে থাকার জন্য সে কী করবে? উপকরণ চেঞ্জ করবে, উৎপাদনের কৌশল চেঞ্জ করবে। আর কৌশল চেঞ্জ করতে পারে দীর্ঘকালে উৎপাদনকারী সবসময় স্বাভাবিক মুনাফা অর্জিত হয়। ABC দেখো এখানে যদি উৎপাদনকারী লস মানে এই লসটাকে স্বীকার করে যদি উৎপাদন না করে তাহলে তার ক্ষতিটা বাড়তেই থাকবে। তার লস সেই ক্ষেত্রে কতটা হবে? বিসি পরিমাণ। কারণ উৎপাদন, তোমাদের গত ক্লাসে আমি বলেছিলাম, উৎপাদন হোক আর না হোক উৎপাদনকারীকে স্থির খরচ বহন করতে হয়। এখন এই ক্ষতিটা স্বীকার করে উৎপাদনকারী যদি উৎপাদন করে তাহলে তার এই দামটা তার চলে আসবে। কতটুকু দাম চলে আসবে? ও P1 দাম চলে আসবে, অর্থাৎ এইটুকু ক্ষতি সে পুষিয়ে নিতে পারবে। বাকি থাকবে কি? এবি পরিমাণ ক্ষতিটা থাকবে। যদি উৎপাদন না করে তাহলে লস কতটুকু হবে? বিসি পরিমাণ লস হবে। যদি এই ক্ষতি স্বীকার করে উৎপাদন করে তাহলে এই দামটা তার চলে আসবে, অর্থাৎ এই ক্ষতিটা সে পুষিয়ে নিতে পারবে। সেই ক্ষতি কতটুকু? এসি পরিমাণ ক্ষতি সে পুষিয়ে নিতে পারবে এবং বাকি রইল বিসি পরিমাণ। এই ক্ষতিটা সে দীর্ঘকালে উৎপাদন করতে 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 সে স্বাভাবিক মুনাফা অর্জন করে ক্ষতিটা পুষিয়ে নিতে পারবে। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা কি বলবো, একই কথা বারবার বলা লাগে। ইকোনমিক্সের পড়াগুলো তো অনেক মানে সময়টা বেশি লাগে। বেশি সময় নিয়ে তোমাদের যদি বোঝানো না যায় তাহলে আমি জাস্ট কিছু বললে তোমরা সেটা ধরতে পারবে না। এই জন্য সময়টা বেশি লাগে, খুব দ্রুত বলতে হয়। কতটুকু দিলাম, কতটুকু তোমরা গ্রহণ করতে পারলা সেটা তোমরাই বোঝো। কিন্তু আমি আমার যথাসম্ভব চেষ্টা করেছি, যথাসাধ্য চেষ্টা করেছি। এরপরে যদি তোমাদের সমস্যা হয় আমার কন্ট্যাক্ট নাম্বার তোমাদের কাছে দেওয়া আছে। আমি আবার বলছি, আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 019143700927। হ্যাঁ, এই নম্বরে তোমরা আমার সাথে যোগাযোগ করে সমস্যাগুলো সমাধান করে নেবে। আর কমেন্ট করবে বা তোমার ক্লাসটা করলা কি না, তোমার রোল এবং তোমার নামটা দিয়ে আমাকে জাস্ট কমেন্ট করলে আমি একটু খুশি হব। তাহলে বুঝতে পারবো হ্যাঁ স্টুডেন্টগুলো আমার ক্লাসটা দেখেছে এবং তাদের মনোযোগ সহকারে ক্লাসটা করার প্রতি বা ক্লাসটা করার ক্ষেত্রে তাদের মনোযোগ ছিল। তো 2021 সাল তোমাদের ভালো যাক, এই তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার লেকচার এখানেই শেষ করছি। ভালো থেকো, আল্লাহ হাফেজ।